আহা, খুব লাগছে, প্লিজ আস্তে করুন। আস্তেই তো করছি শোনা, এর থেকে আস্তে কি করে করি বলো তো? আর একটু আস্তে ঢুকান। এখন মনে হচ্ছে না তখন আমার কথা শোনা উচিত ছিল? নিজের বিপদ নিজেই ডেকে আনলে। স্যার আপনি ঢুকান, নিতে পারবো আমি। বছর 17 মেয়েটার কথা শুনে বেশ খানিক চমকে উঠল স্রোত। তার জীবনে এই প্রথমবারের মতো পতিতাপল্লীতে এসেছে স্রোত, নিজের জীবনে কোনো কিছুরই গুলোকে পূর্ণতা দেওয়ার জন্য। ওকে যে মেয়েটার কাছে রাত কাটাতে দেওয়া হয়েছে তার নাম হাসি। মেয়েটার বয়স 17। পতিতাপল্লীতে এত কম বয়সে কেউ কাজ করে জানা ছিল না স্রোতের। সন্ধ্যাবেলা পতিতাপল্লীতে প্রথমবারের মতো দেখা করে স্রোত। একজন মহিলার সাথে কথা হয়। ওই মহিলাটা ওকে প্রশ্ন করে, তা জনাব, সারা রাতের জন্য নাকি 1 ঘন্টার জন্য? আপনারা কি আলাদা আলাদা করে চার্জ করেন নাকি? কেন, অন্য জায়গায় আবার অন্য নিয়ম নাকি? না, আমি আসলে কখনো এগুলো করিনি, আজকে প্রথমবার। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি চাইলে সারা রাতের জন্য নিয়ে যেতে পারেন, আবার চাইলে ঘন্টা হিসেবে করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে সারা রাতের জন্যই দিন। কেমন মেয়ে লাগবে বলুন? একটু কম বয়সী, দেখতে ভালো, এইরকম হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে চাইছেন সেভাবেই হবে। আপনি শুধু পেমেন্টটা করুন ঠিকঠাক। এরপর স্রোত পেমেন্ট করলো। ওকে একটা রুমের ভেতরে নিয়ে যাওয়া হয়। একটু পর একটা মেয়ে এসে রুমের ভেতরে ঢুকে পড়ে। স্রোত প্রথমে বুঝে উঠতে পারেনি কিছুই, মেয়েটাকে প্রশ্ন করে, এ কি, তুমি এখানে? আমি না তো কে থাকবে? আপনার সাথে রাত কাটানোর জন্য আমাকে পাঠানো হয়েছে। মেয়েটার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল স্রোত। অবাক চোখে তাকে বলতে থাকলো, তুমি পতিতাপল্লীতে কাজ করো? কতদিন ধরে কাজ করো? এই তো অনেকদিন হলো। আচ্ছা, যদি কিছু মনে না করো একটা প্রশ্ন করি তোমায়। হ্যাঁ করুন। বয়স কত তোমার? কেন, আমার বয়স জেনে আপনার কি কাজ? আরে বলো না, ধরে নাও নিজের সিকিউরিটি থেকে জিজ্ঞেস করলাম। আমি তো আমার বয়স কখনো হিসাব করিনি, তবে আমার জন্মসাল 2005, এতটুকু জানি। স্রোতের এভাবেই মেয়েটার প্রতি বয়সের ধারণা হয়। আচ্ছা, নাম কি তোমার? জি, হাসি। স্রোত গিয়ে বিছানার উপর বসলো। মেয়েটা এগিয়ে আসে ওর দিকে, তারপর ওর পাশে বসলো। স্রোত কি করবে নিজেই বুঝতে পারছে না। মেয়েটাকে দেখে ওর শরীরে এতক্ষণ ধরে জ্বলতে থাকা আগুন মুহূর্তেই নিভে গেল। একটু পরে মেয়েটা স্রোতকে বলতে লাগলো, আপনি কি এভাবে বসে থাকবেন না কিছু করবেন? তোমার ভয় হচ্ছে না আমায় দেখে? ভয়? কিসের ভয়? দেখো, আমার মনে হচ্ছে তুমি নিতে পারবে না আমায়। এর থেকে বরং আজ সারা রাত আমরা গল্প করেই কাটিয়ে দেব। স্রোতের কথা শুনে মেয়েটা হি হি করে হেসে উঠল। স্রোত অবাক হয়ে তাকে হাসতে দেখে। এই প্রথম আপনার মতো কোনো কাস্টমার দেখলাম যে কিনা রাতে কাজ না করে গল্প করতে চাইছে। দেখো, আমি একটু সফাটের মানুষ, তোমার সাথে আমার ম্যাচ করে না কিছুতেই। আর তুমি একটা বাচ্চা, আমার ফিলিংস আসছে না তোমায় দেখে। তাই বলে টাকা উসুল না করে চলে যাব? আমার টাকার থেকেও তোমার জন্য বেশি চিন্তা হচ্ছে। আপনি আসলে একটা ভালো মনের মানুষ, আজ অবধি আপনার মতো কাউকে দেখিনি। তাই নাকি? আপনি প্লিজ শুরু করুন, দেরি হয়ে যাচ্ছে। বললাম তো আজ সারা রাত গল্প করব তোমার সাথে। কিন্তু আমার যে আপনাকে লাগবে, আজ এতকাল অমানুষদের সাথে রাত কাটিয়েছি, আজ না হয় কোনো মানুষের সাথে রাত কাটাই। এই বলে হাসি স্রোতের কাছে চলে আসলো। এরপর ঠোঁটের ওপর একটা কিস করে। স্রোতের শার্টের বোতামগুলো খুলে ওর বুকের ওপর চুমু খেতে লাগলো। এরপর আরো নিচে নামতে থাকে, এক পর্যায়ে নাভির কাছে চলে আসে। স্রোতের নাভিতে চুমু খেতে লাগলো হাসি।
স্রোতের শিহরণে চোখ দুটো বন্ধ করে দিল। এরপর হাসি স্রোতের দুই পায়ের মাঝখানে এসে বসলো। ওর প্যান্টের চেনের উপরেই পরম যত্নে একটা চুমু খায়। এরপর হাত দিয়ে চিন্তা করতে লাগলো। এমনকি স্রোত বাধা দিয়ে বলল, এই এই কি করো এগুলো? আমার কাজটা আমাকে করতে দিন। আপনার টাকাগুলো উসুল না হওয়া পর্যন্ত সেগুলো আমার কাছে হারাম। হাসালে তো, এটা বুঝে খুব হালকা কাজ করছো। আমার কাছে হারাম আর হালালের ব্যাপার অন্যরকম। আপনি যেভাবে দেখেন আমি সেভাবে দেখি না। আমি কিন্তু একবারও এটা করার জন্য জোর করছি না তোমায়। চাইলে এই পার্টটা স্ক্রিপ্ট করতে পারো। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার হাসি প্যান্টের ভেতর থেকে স্রোতের জিনিসটা বের করলো। কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে সেই দিকে। স্রোত বলতে লাগলো, দেখলে তো, এই কারণেই বলছিলাম নিতে পারবে না তুমি। হাসি স্রোতের জিনিসটাকে আদর করে দিতে লাগলো। এরপর সেটাকে এলো পাথারি কিস করতে লাগলো। স্রোত ধরে রাখতে পারল না নিজেকে, হাসিকে বিছানায় শুইয়ে দিল। এরপর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলতে লাগলো, তুমি বললে শুরু করি। না করলে হয় না? এখন তো আর পিছিয়ে আসার সুযোগ নেই। আমি আগেই বলেছিলাম তোমায়। এখন আমার শরীরে আগুন জ্বালিয়ে দিয়ে কেন দূরে সরে যেতে চাইছো? স্রোতের কথা শেষ না হতেই হাসি বুঝতে পারল ওর ভেতরের যন্ত্রণা কাটা মাছের মতো ছটপট করে উঠল। আহা, খুব লাগছে, প্লিজ আস্তে করুন। আসতেই তো করছি শোনা, এর থেকে আসতে কি করে করি বলো তো? আর একটু আস্তে ঢুকান। এখন মনে হচ্ছে না তখন আমার কথা শোনা উচিত ছিল। নিজের বিপদ নিজেই ডেকে আনলে। এই বলে স্রোত নিজের সর্বশক্তি দিয়ে হাসিকে একটা ধাক্কা দিল। হাসি তৎক্ষণাৎই আঁতকে উঠল। মুখে বালিশ চেপে স্রোতের আঘাত সহ্য করে যাচ্ছে। শারীরিক চাহিদা এমন এক জিনিস যা একটা মানুষকে পশুতে রূপান্তরিত করে দিতে পারে। স্রোতকে দেখে হাড়ে হাড়ে টের পাচ্ছে হাসি। প্রায় 1 ঘন্টা পরে ওদের বিছানার ঝড় থামলো। স্রোত হাসিকে ছেড়ে উঠে বসলো। ওর সারা শরীর বেয়ে ঘাম ঝরছে। হাসি স্রোতের ঘামাক্ত বুকের ওপর একটা চুমু দিল। এরপর নিজেই স্রোতের পাশে শুয়ে পড়ল। স্রোত হাসির হাতটা চেপে ধরে বলল, তোমাকে খুব কষ্ট দিয়েছি আজ, তাই না? এরকম কষ্ট সহ্য করতে হয় আমাদের। আপনার আমার প্রতি সহানুভূতি দেখানোর কিছু নেই। আচ্ছা, তুমি এখান থেকে চলে যেতে পারো না? কেন এগুলো সহ্য করে যাচ্ছ দিনের পর দিন? আমি এখান থেকে চলে গেলে আমার পরিবারের লোকজন না খেতে পেরে মরে যাবে। তখন কি আপনি তাদের দেখবেন? কেন না খেতে পেয়ে মরবে কেন? অন্য কোনো কাজ করবে তুমি। কাজ কে দেবে আমায় কাজ? আর আপনি কি ভেবেছেন আমি কাজের চেষ্টা করিনি? একসময় মানুষদের ধারে ধারে ঘুরে বেরিয়েছি, কিন্তু কেউ একটা কাজ দেয়নি আমায়, কেউ কোনোভাবে হেল্প করেনি। আমি যদি তোমায় কোনো কাজ দেই, পারবে এই রাস্তা থেকে বেরিয়ে আসতে? আচ্ছা, আপনি আমায় এত জ্ঞান দিচ্ছেন কেন বলুন তো? যদি এতই ভালো মানুষ আপনি হন তাহলে এখানে কেন এসেছেন? সব জায়গায় তো ভালো মানুষ আসে না। হাসি কথা শুনে স্রোত হেসে উঠল। তারপর বলতে লাগলো, এটা অবশ্য ঠিক বলেছ তুমি। আমি মানুষটা খুব একটা ভালো নয়, নয়তো কি কেউ এরকম জায়গায় আসে? একটা সত্যি কথা বলেন তো, কেউ ছেঁকা টাকা দেয়নি তো আবার? কেন কেন মানুষ সেকা খেলে বুঝি এইসব জায়গায় আসে? এমন অনেক গল্প আছে, কেউ একাকী, কেউ বউয়ের সাথে ঝগড়া করে, আবার কেউ বা ডিপ্রেশনে এই জায়গায় আসে। এরপর স্রোত বিছানা থেকে উঠে বাথরুমে গেল ফ্রেশ হতে। তারপর এসে শুয়ে পড়ে। হাসি স্রোতকে জিজ্ঞাসা করে, তুমি এখন যেতে পারো, আমাদের কাজ তো হয়ে গেছে। কিন্তু আপনি তো সারাতের জন্য ভাড়া করেছেন আমায়। তা করেছি অবশ্য, তবে তুমি চাইলে আমার পাশে শুয়ে পড়তে পারো, সকালে না হয় চলে যাবে। স্রোত কথাটা শুনে একটু বিব্রত হলো। ব্যাপারটা ঠিক ভালো লাগলো না ওর। হাসির প্রতি স্রোতের সহানুভূতি আছে এই পর্যন্তই ঠিকই,
কিন্তু তাই বলে ওকে নিজের বুকে স্থান দেওয়া। হাসির খুশির কথা ভেবে ওর আবদার মেনে নিল। হাসিকে নিজের বুকে স্থান দেয়। একটু পর স্রোত খেয়াল করলো হাসি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ওর চোখের জল স্রোতের বুকের ওপর পড়ে জমা হচ্ছে। স্রোত কোনো কথা না বলেই চোখ বুজে রইল। পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই স্রোত দেখতে পায় হাসি নেই ওর পাশে, হয়তো চলে গিয়েছে। শার্টটা পরে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো স্রোত। ঠিক সেই মুহূর্তে বিছানার চাদরের উপর দৃষ্টি গেল ওর। রক্তের ছোপ ছোপ দাগ পড়ে আছে চাদরের ওপরে। এই দৃশ্য স্রোতকে কিছুটা অবাক করে। হয়তো রাতের প্রেশারটা মারাত্মক ছিল, আর এটা তারই ফল। পতিতাপল্লী থেকে বেরিয়ে আসার সময় স্রোত সেই মহিলাটাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। একটা কথা বলবেন আপনি? এই গতকাল রাতে আমার কাছে যাকে পাঠালেন সে কতদিন ধরে আছে এখানে? আর মেয়েটার বয়সও অনেক কম। আপনি কার কথা বলছেন? আর বয়স কম মানে? কার কথা বলবো আর? হাসির কথা বলছি। 17 বছরের মতো হবে বয়স। আপনি কি পাগল হয়েছেন ভাই? পতিতাপল্লীতে নাবালিকদের কাজ দেওয়া হয় না। এখানে হাসি বা 17 বছর কেউ নেই। যারা আছে সবাই 25-এর উপরে। মহিলাটার কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল স্রোতের। তার মানে হাসি এই পতিতাপল্লীর কেউ না? ও যা বলেছে সব মিথ্যা বানানো? তাহলে ও রাতে এখানে এসেছিল কেন? এখনই বা কোথায় চলে গেল? স্রোত আবারও সেই লোকটাকে প্রশ্ন করে। আচ্ছা, আপনারা যদি কাউকে না পাঠিয়ে থাকেন আমার কাছে, তবে কাকে পাঠিয়েছিলেন? দাঁড়ান ভাই, আমি দেখছি বিষয়টা। এরপর মহিলা একটা নাম্বারে কল করে এরপর একটা মেয়ে এসে উপস্থিত হয়। তারপর মহিলাটা মেয়েটাকে শাসিয়ে শাসিয়ে বলতে থাকে। ওই হালিমা, কালকে না তোর এই সাহেবের কাছে যাওয়ার কথা ছিল, তুই নাকি যাস নাই? অন্য কেউ কি ছিল? বল তুই, তোর বদলে কাকে পাঠাইছিলি ওনার কাছে? ও মার আল্লাহ, এটা কি কইতেছেন আপনারা? আমি তো যাইবার লাগছিলাম, তখনই একটা মাইয়া আইসা আমায় কইলো তারে নাকি ভেতরে যাইতে হইব। কেউ ভেতরে যেতে চাইলো আর তুই কিছুই বললি না তারে? কে বলছে বলি নাই? বলছি তো, বললাম তুমি কার অনুমতি নিয়ে সাহেবের ঘরে যাইতেছো? ও তখন আপনার কথা কইলো, আপনি নাকি ওরে পাঠাইছেন আর আমারে যাইতে নিষেধ করছেন। আমার এমনিতে শরীর খারাপ ছিল, তাই আর না করি নাই। স্রোতের আর বুঝতে বাকি রইল না কেউ একটা গেম খেলেছে ওর সাথে, আর মেয়েটাও বাকি ছিল। সে নিজের সতীত্ব স্রোতের হাতে বিসর্জন দিয়ে কি লাভ পেল? কিছুতেই হিসাব মিলছে না স্রোতের। অবশেষে ও পতিতাপল্লী থেকে বেরিয়ে আসলো। বাইরের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো স্রোত। আজ আকাশটাও ভীষণ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হঠাৎ বাসা থেকে একটা ফোন কল আসলো স্রোতের। প্রথমে ভাবলো কলটা রিসিভ করবে না, পরক্ষণে কলটা রিসিভ করলো। তখনই ওপাশ থেকে এক ভদ্র মহিলার কণ্ঠ ভেসে আসলো। স্রোত বাবা, তুই কোথায় চলে গেলি? 1 সপ্তাহ ধরে এতবার ফোন দিলাম তোকে, ফোন তুলছিলি না কেন? কেন? আমাকে কেন কল করেছো তোমরা? আমার কোনো মূল্য আছে তোমাদের কাছে? আমার তো আর তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তুই এইভাবে কথা বলিস না বাবা। আমি তোর বাবাকে অনেক বুঝিয়েছি, উনি তোকে ফিরে আসতে বলেছে। সম্ভব না মা, আমি আর কখনোই ফিরতে পারবো না। তোমরা দুজন মিলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। তোমাদের বাবা মা ভাবতেও ঘৃণা করে আমার। আমাদের ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দিও আমাদের। এখন ক্ষমা করে আর কি হবে? আমি যা হারিয়েছি কখনো ফিরে পাবো? শুধুমাত্র তোমাদের মিথ্যে অপবাদের জন্য মিথু আমায় ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে। আমি তোমাদের কোনোদিন ক্ষমা করব না বাবা মা। তবে হ্যাঁ, যদি কোনোদিন আমার মৃত স্ত্রীকে ফিরিয়ে দিতে পারো তবে অবশ্যই ক্ষমা পাবে তোমরা, তার আগে নয়। এই বলে স্রোত ফোনটা কেটে দিল। চোখের জল মুছতে মুছতে হাঁটতে লাগলো স্রোত। পুরনো স্মৃতিগুলো আবারও নাড়া দিতে লাগলো ওকে। আজ থেকে প্রায় 1 বছর আগে স্রোত মিতু নামে একটা মেয়েকে বিয়ে করে। মিতু স্রোতের গার্লফ্রেন্ড ছিল,
কিন্তু কিছুতেই মিতুকে ওর বাবা মা মেনে নিতে পারেনি, কারণ মিতু গরিব ঘরের মেয়ে ছিল। এরপর একদিন স্রোতের বাবা মা মিতু নামে মিথ্যা কলঙ্ক রটায়। মিতু অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে। স্রোত মিতুকে অবিশ্বাস করে অপমান করে, এমনকি মিতুকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এই 2 দিন পরে লজ্জায় রাগে তার অপমানে মিতু সুসাইড করে আর একটা চিরকুট রেখে যায়। চিরকুট দেখে স্রোতের বুঝতে বাকি রইল না সবটা ওর বাবা মায়ের ষড়যন্ত্র ছিল। স্রোত এরপর নিজের বাবা মাকে ছেড়ে চিরদিনের জন্য বাড়ি থেকে চলে আসে। এর 1 সপ্তাহ পরেই নিজেকে শারীরিক আর মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পতিতাপল্লীতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সেখানেই হাসির সাথে দেখা হয় ওর। হাসিও যেন অদ্ভুতভাবে হারিয়ে গেল ওর জীবন থেকে। কে এই হাসি, কেন এসেছিল ওর জীবনে, এই প্রশ্নের উত্তর জানা হলো না স্রোতের। এই 6 বছর পর স্রোত আজ একটা কোম্পানিতে জব করে। অভিমান বশত বাবা মায়ের সাথে আর কখনো যোগাযোগ করেনি ও। একদিন বিকেলবেলা নিজের গাড়ি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল, ঠিক তখনই একটা বল এসে পড়ে ওর উপরে। স্রোত সামনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। স্রোত ছেলেটাকে প্রশ্ন করে, বলটা কি তোমার বাবু? জি, আপনার কোথাও লাগেনি তো? আমি ঠিক আছি। আচ্ছা, তোমার সাথে কি আর কেউ আসেনি? হ্যাঁ এসেছে তো, আমার মা এসেছে। কোথায় তোমার মা? দাঁড়ান, আমি ডেকে আনছি। ফোনের দিকে ঘোরে। একজন ভদ্রমহিলা এসে সেখানে উপস্থিত হয়। স্রোত তাকে দেখে মাত্রই চমকে উঠল। এ কি হাসি, তুমি তুমি এতদিন পরে? আমি স্রোত। এতদিন কোথায় ছিলে তুমি? তুমি জানো আমি তোমায় কত জায়গায় খুঁজেছি? তুমি আমার সাথে কেন মিথ্যে বলেছিলে? একটা মানুষ কি করে এত মিথ্যে হতে পারে অন্য কাউকে? বলো, কেন এসেছিলে সেই দিন আমার কাছে তুমি? আমায় ক্ষমা করো স্রোত। সেদিন আমি তোমাকে যা বলেছিলাম সব মিথ্যে ছিল। আমি আসলে কোনো পতিতা ছিলাম না। আমার মামা জোর করে বিয়ে দিতে চেয়েছিল আমায়, তাই আমি বাড়ি থেকে পালিয়ে আসি। কিন্তু মামার লোক আমার পিছু ছাড়েনি, তাই নিজেকে লুকানোর সব থেকে নিরাপদ জায়গাটা খুঁজে নিলাম। আমি জানতাম আমার মামার লোকেরা পতিতাপল্লীর ভেতরে কখনো এসে জোর জবরদস্তি করতে পারবে না। তুমি পুলিশের কাছে যেতে পারতে। গিয়ে কোনো লাভ হতো না, হয়তো বিয়েটা আটকাতে পারতাম, কিন্তু সে মামার বাড়িতেই ফিরে যেতে হতো আমায়। বাবা মা নেই আমার যে তাদের কাছে যেতাম। পতিতাপল্লীতে সেদিন আপনার সাথে রাত কাটানোর কথা আমি আজও বলতে পারিনি। নিশ্চয়ই আপনিও বলতে পারেননি, তাই না? সে কথা বাদ দাও। আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড আছে। কে বললো আপনার? বাচ্চা ছেলে আছে, তার হাজবেন্ড আছে নাকি নেই সেটা জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে? তুমি বলো। রিপিট। আপনি ভুল করেছেন। আমি আর কোনোদিন বিয়ে করিনি। সেদিন আপনার কাছ থেকে পালিয়ে আসার পর একটা এনজিওর কিছু লোক আমায় হেল্প করে। আমি ওই এনজিওতে কাজ শুরু করলাম। আজ নিজের কর্মদক্ষতা দিয়ে আমি এক এনজিওর হেড। আর এটাও সিদ্ধান্ত নিয়েছি কোনোদিন বিয়ে করব না। সারাটি জীবন অসহায় মেয়েদের জন্য কাজ করে যাব। হাসি কথাটা বলা শেষ না হতেই এনজিওর গাড়ি এসে পড়ল। হাসি ওর ছেলেকে গাড়িতে উঠিয়ে স্রোতের কাছে বিদায় নিতে আসে। হঠাৎই একটা প্রশ্ন স্রোতের মাথায় আসে। আচ্ছা, তুমি তো বিয়ে করনি, তাহলে এই বাচ্চাটা কোথা থেকে পেলে? আর মা ডাকছে কেন তোমায় ও? যাবার আগে এইটা বলে যাও। বললাম তো, ও আমারই ছেলে। আমিই জন্ম দিয়ে ওকে। ও সেই রাতের কথা ভুলে গেলেন? আপনার আমার ভিতরে কি হয়েছিল সব ভুলে গিয়েছেন? হাসির কথা শুনে স্রোতের বুকটা অদ্ভুত অনুভূতিতে কেঁপে উঠল। কি বললে তুমি? তার মানে এই বাচ্চাটা তোমার, আমার সেই রাতের? ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিল। হাসিও গাড়িতে গিয়ে উঠল। স্রোত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে। এরপর রাস্তার বাঁক ঘুরে চোখ আড়ালেই চলে গেল। স্রোত ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে।